হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। দু এক দিনের ছুটি পেয়েছেন বা সপ্তাহান্তে একটা ছুটি লাভ করেছেন। কোথায় যাবেন? চলে আসুন উড়িষ্যার বালেশ্বর। হাওড়া থেকে অনেক ট্রেন আপনারা পেয়ে যাবেন। তাছাড়া সাউথের দিকে বেশ কিছু ট্রেন এই বালেশ্বরে কিন্তু স্টপেজ দেয়। উড়িষ্যার বালেশ্বর স্টেশনে এসে আপনারা একটা গাড়ি বুক করুন এবং এখান থেকেই দুবলাগাড়ি বিচ বলুন, কুলডিহা বলুন বা চাঁদিপুর বলুন, আপনারা চলে যেতে পারবেন। আমরা চলে এসেছিলাম চাঁদিপুর। এই যে চাঁদিপুরের সমুদ্র, এটাও কিন্তু বেশ রহস্যময়ী সমুদ্র বলা যায়, কারণ জোয়ারের সময় জল চলে আসে, ভাটার সময় জল ভ্যানিস, প্রায় 4-5 কিলোমিটার দূরে চলে যায়। তবে আমরা সকালে পৌঁছেছিলাম, জল পেয়েছি বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন জলে জলময়। তো এখানে হোটেল নিয়ে সেখানে লাগেজ রেখে একটু সমুদ্রটা দর্শন করে নিন, তারপর ব্রেকফাস্ট করে নিন। ব্রেকফাস্ট করে নিয়ে একটু ফ্রেশ হয়ে আপনারা বেরিয়ে পড়ুন লোকাল যে সমস্ত দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো দেখার জন্য। এখানে আমরা একটা অটো দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম, উনি আমাদেরকে 8টি স্পট ঘুরিয়ে দেখিয়েছিলেন। এই যে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন নীলগিরি পর্বত, সেই নীলগিরি পর্বতের কোলেই রয়েছে আমাদের প্রথম গন্তব্য পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। তবে হ্যাঁ, আপনারা কিন্তু বালেশ্বর স্টেশন থেকেও এই নীলগিরি পর্বতের কোলে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের এখানে চলে আসতে পারেন এবং এখানে থাকতেও পারেন। কিছুটা ঢালাই রাস্তা পেরিয়ে আসার পর এখানে 300-র একটু বেশি সিঁড়ি আছে, সেই সিঁড়ি ভেঙে আপনাকে মন্দিরে উঠতে হবে। এবং এখানকার যে বিশেষত্ব, সেখানে 5টা শিবলিঙ্গ সেটা কিন্তু রয়েছে এবং তার উপর দিয়ে প্রবাহমান জল রয়েছে, এবং সেই শিবলিঙ্গ স্পর্শ করতে গেলে আপনাকে শুয়ে সেই শিবলিঙ্গকে ছুঁতে হবে। এখানে অনেক আবাস রয়েছে, থাকার মতো জায়গা রয়েছে, হোটেল রয়েছে, আপনারা চাইলে এখানেও কিন্তু থাকতে পারেন, সেটাও কিন্তু ভালো হবে। বর্ষাকালে এখানে একটু ঝর্ণা দেখতে পাওয়া যায়, তবে গরমকালে শীতকালে সেটার আর এখন অবশিষ্ট নেই। এই যে মানুষজন দলে দলে উঠছেন, ওঠার মুখে আর একটা মন্দির পেয়েছি, যেটা বলছিলাম। এই যে দেখুন, বর্ষাকালে জলটা একটু বেশি থাকে। এই যে এই নিচেই রয়েছে, জলের তলাতেই রয়েছে 5টা শিবলিঙ্গ। আপনাকে এভাবে শুয়ে পড়ে সেটা স্পর্শ করতে হবে, এবং স্পর্শ করার পর সেটা কিন্তু একটা আলাদা অনুভূতি। আশা করছি প্রথম গন্তব্য আপনাদের অবশ্যই ভালো লাগবে। এরপর আমরা চলে এসেছি নীলগিরি জগন্নাথ মন্দিরের সামনে। আমাদের দ্বিতীয় গন্তব্য দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে, নীলগিরি জগন্নাথ মন্দির। সামনের পাহাড়টা স্বর্ণচূড়া পাহাড় বলে এখানে পরিচিত, এবং ঠিক তার পাশেই রয়েছে নীলগিরি রাজবাড়ি। তবে দুঃখিত বন্ধুরা, ভিতরে জগন্নাথ মন্দিরের ভিতরে কিন্তু ভিডিও করা যায় না। তবে এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে কিন্তু এখানে প্রসাদ গ্রহণ করতে পারেন, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে আসতে হবে। আর রাজবাড়িটি ঠিক পাশেই রয়েছে। শোনা যায় যে ছোটনাগপুর অঞ্চল থেকে কোনো এক আগন্তুক এসে এই রাজবাড়ির পত্তন করেছিলেন, এবং পরপর 7জন বংশধরেরা নাকি এই রাজবাড়িতে শাসন করেছেন। তারপরে আর রাজবংশের কোনো অস্তিত্ব নেই। আর বেশ কিছুটা জায়গা রেস্ট্রিক্টেড, অর্থাৎ ভিতরে যে নো এন্ট্রি, ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না। তবে রাজবাড়িটি বাইরে থেকে যেটুকু দেখা গেল খুব ভালো লেগেছে আমাদের, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর রাজবাড়ির পিছনে তো ইতিহাস অনেক লম্বা, সেই ইতিহাস না হয় অন্য কোনো দিন গল্পের ছলে বলা হবে। তবে একটা প্রধান আকর্ষণ, এর ভিতরে নাকি একটা স্নানাগার আছে মহিলাদের জন্য, তবে সেখানে যেতে পারেনি বন্ধুরা, তাই আপনাদেরকে দেখাতে পারছি না। এখানে একটি দুর্গা দালান রয়েছে। তবে যেটা লক্ষ্য করা গেল, এখানকার প্রহরী হিসেবে কিন্তু সব সিংহ রাখা হয়েছে গেটে, সিংহদুয়ার, অর্থাৎ উড়িষ্যাবাসীর সিংহের প্রতি অগাধ বিশ্বাস। আর এই রাজবাড়ির ভঞ্জ রাজবংশের পাশেই একটা ছোট্ট সাদা মন্দির দেখলাম, কিসের মন্দির জানি না, বন্ধ ছিল তাই প্রবেশ করতে পারিনি। এরপরে আমাদেরকে চলে আসতে হয়েছিল ব্লু লেক দেখতে। আর সত্যিই যেন মনে হচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষের বাইরে কোথাও চলে এসেছি। কি অদ্ভুত সুন্দর লাগছে, নীল জলরাশি, বেশ কিছুটা প্রশস্ত। এই যে
লেক আর চারপাশে জঙ্গল ঘেরা এক অসম্ভব সুন্দর আনন্দদায়ক পরিস্থিতি, বলে বোঝানো যাবে না। আমরা তো এখানে দাঁড়িয়ে একটু ছবি তুললাম, লেকে নামিনি। অনেকে কিন্তু পাশে স্নান টান করছেন, আপনারা চাইলে নামতেও পারেন, তবে আমরা নামিনি। এই জায়গাটা খুব সুন্দর না? এরপরে আমরা চলে এসেছি শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে। এখানে 4 বার আরতি হয়। আপনাদেরকে একটু অনুরোধ করবো, আপনারা একটু পজ করে টাইমিংগুলো দেখে নেবেন। আমরা বিকেলের দিকটা এসেছিলাম, আর রাস্তা দিয়ে গিয়েই প্রথমে জুতো রাখার জায়গা রয়েছে, সেখানে জুতো রেখে আপনাদেরকে মূল মন্দিরে প্রবেশ করতে হবে। আমরা বিকেল 4টের একটু আগে পৌঁছে গেছিলাম, তাই লাইন, কারণ 4টের সময় মূল মন্দির খোলা হবে। মূল মন্দিরের ভিতরে রয়েছেন জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলভদ্র, তাদের এখানে মূর্তি রয়েছে। প্রভুদের দর্শন করতে গেলে আপনাকে অবশ্যই 4টে পর্যন্ত ওয়েট করতে হবে। 4টের সময় মন্দির খোলা হয়। আর টাইমিংগুলো আমি প্রথমেই দিয়েছিলাম, ওগুলো আপনারা একটু দেখে নেবেন। আর মন্দিরের স্থাপত্য নো ডাউট ভালো, আপনাদের অবশ্যই ভালো লাগবে। সন্ধ্যের দিকে এলে আরও ভালো লাগবে। এখানে যখন লাইটগুলো জ্বেলে দেওয়া হয়, সেটা কিন্তু আরেকটি দর্শনীয়। আর পুরীর জগন্নাথ মন্দির তো জানেন আপনারা, তারপরেও কিন্তু বেশ কিছু মন্দির উড়িষ্যায় বিখ্যাত। তার মধ্যে একটা তো আপনাদেরকে দেখালাম, নীলগিরি রাজবাড়ির পাশে যে জগন্নাথ মন্দির, এটা ইমামি জগন্নাথ মন্দির, এটিও কিন্তু বেশ জনপ্রিয়। মন্দিরের ধারের কারুকার্য আর অনবদ্য, আর চত্বরটাও খুব সুন্দর। চারপাশে আরও বেশ কিছু মন্দির আমরা দেখতে পেলাম। এই যে মন্দিরগুলোকে আপনাকে দূর থেকে দেখাচ্ছি, মন্দিরগুলো আপনারা অবশ্যই দর্শন করে নেবেন। ফটো তোলায় কোনো নিষেধাজ্ঞা নেই, ভিতরে কিন্তু ফটো তোলাতে দেননি ওনারা। আর এই যে দূর থেকে একটু দেখানোর চেষ্টা করছি, মন্দিরটা খুব সুন্দর। এই যে চারপাশে দেখুন বেশ কিছু মন্দির রয়েছে। বিকেলের দিকটা একটু ছবিটা একটু ডিস্টার্ব লাগলো। আর মন্দিরের ভেতরে কিন্তু খালি পায়ে ঘুরতে হবে। আর মন্দির থেকে বেরোনোর পর এখানে খিচুড়ি প্রসাদ ডোনেট হচ্ছে, নিয়ে নিন, খেয়ে নিন, প্রসাদ ভালোই লাগবে। তারপর আপনার জুতো যেখানে রেখেছেন সেখান থেকে জুতো নিয়ে চলে আসুন পরবর্তী গন্তব্যে। এই মুহূর্তে আমরা রয়েছি পার্কিংয়ে। এখানে গাড়ি পার্ক করে আপনাকে ঢুকতে হবে আমাদের পরবর্তী ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের ভিতর। এটিও একটি অবশ্যম্ভাবী দারুণ সুন্দর একটি দর্শনীয় জায়গা, অবশ্যই আসবেন এখানে আপনারা। এই মুহূর্তে আমরা ইতিহাসে যাচ্ছি না, কারণ ইতিহাস বলতে গেলে অনেকটা সময় লাগবে, এগুলো নিয়ে একটা ভিডিও হয়ে যাবে। জাস্ট দর্শনীয় জায়গাগুলো একটু দেখিয়ে দিচ্ছি। মন্দির বন্ধ ছিল, ভিতরের ফটোগ্রাফিও নিষেধ রয়েছে, তাই ভিতরের ফটোগ্রাফি করতে পারেনি। তবে আপনারা আসবেন, এসে মন্দিরের ভিতরে অবশ্যই প্রভুদের দর্শন করবেন। মন্দির চত্বরটিও খুব সুন্দর, মানুষজন আসছেন, ঘুরছেন, ফিরছেন। এই যে একটা নাট মন্দির রয়েছে, রাসমঞ্চ রয়েছে, ভালো। এখানে বেশ কিছুটা সময় আমাদের কাটিয়েছি, ভালো লেগেছে। অর্থাৎ চাঁদিপুর এসে একটা দিন যে ঘুরতে বেরিয়েছিলাম, নিরাশ হতে হয়নি। প্রত্যেকটা স্পট খুবই সুন্দর লেগেছে। আর আমাদের যে অটো যে নিয়ে এসেছিলেন, আমরা 1200 টাকায় কন্ট্যাক্ট করেছিলাম, 8টা স্পট কিন্তু উনি আমাদেরকে দেখিয়েছিলেন। কাছে পিঠে নয়, অনেক দূর, তা সত্ত্বেও 1200 টাকাতে নিয়ে এসছেন। খুব ভালো, কম পয়সায় অটোতে ভালো হয়েছে। আপনারা চাইলে অবশ্য ব্যক্তিগত গাড়িতে বা ভালো গাড়িতেও আসতে পারেন, আপনাদের ব্যক্তিগত পছন্দ। আর এখানে ক্ষীর প্রসাদ পাওয়া যায়, রেট 70 টাকা, 40 টাকা, 25 টাকা। 2025-এ যখন আমরা গিয়েছিলাম, আমার ক্ষীর প্রসাদও কিন্তু আমরা গ্রহণ করেছি, আপনারা বাড়িতেও আনতে পারেন। তুমি ক্ষীরচোড়ার ক্ষীর খাচ্ছ, কেমন লাগছে? দেখি ক্ষীরটা কেমন। ঠিক আছে, খাও। এরপরে আমরা চলে এসেছি বুড়িবালাম নদীর ধারে, পরবর্তী স্পট। হ্যাঁ, বাঘা যতীনের কথা মনে পড়ছে না? সেই ইংরেজদের সঙ্গে যুদ্ধ হয়েছিল ওই বাঘা যতীনের এই নদীর তীরেই। আর তারপরেই বাঘা যতীন গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন এবং বালেশ্বর হসপিটালে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। অর্থাৎ ইতিহাস জড়িয়ে রয়েছে। এইখানে এসে আমাদের কিন্তু সেটা আবার মনে পড়ে গেল। আর এই জায়গা থেকে সূর্যাস্ত ডেফিনেটলি ভালো লাগবে দেখতে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, দেখুন বুড়িবালাম যে বিখ্যাত সে যুদ্ধ হয়েছিল বাঘা যতীনের, সেই বুড়িবালাম নদীর ধারে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে সূর্যাস্ত তো এক কথা ওয়ান্ডারফুল। যারা চাঁদিপুর আসছেন বিকেলবেলা ডেফিনেটলি এখানে আসবেন, সূর্যাস্ত দেখবেন। এখানে হয়তো ট্রলার রয়েছে অনেক, এগুলো সব মাছ ধরতে যায় 20 দিন 25 দিন করে। সেই ট্রলারগুলো এখন সব দাঁড়িয়ে রয়েছে, তৈরি। এরপরে আমরা চলে এসেছি আমাদের শেষ গন্তব্যে, রাধাকৃষ্ণ মন্দিরের সামনে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর মাছ রয়েছে। খাবার কিনতে পাওয়া যাচ্ছে 10 টাকা করে, আপনারা একটু খাবার কিনে মাছদের খাওয়াতে পারেন।
মন্দিরের ভেতরে ফটোগ্রাফি করা নিষেধ আছে। আর এই যে জলাশয়, এখানে বোটিং রয়েছে, 90 টাকা করে নিয়েছিল একটা বোটে, 4 জন আপনারা ঘুরতে পারবেন বেশ কিছুটা সময়। আর ছোট্ট একটা পার্ক আছে, ছোট্ট একটা চিড়িয়াখানা আছে, বাচ্চারা সঙ্গে থাকলে ঘুরিয়ে দেখাতে পারেন। আশা করছি ভালো লাগলো। ভালো থাকবেন বন্ধু।